আসসালামু আলাইকুম। টেকনিক্যাল মেথড একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মারিফুল ইসলাম। তো আজকে আমরা ফরম্যাটিং ট্যাগ নিয়ে কথা বলবো। এর আগে আমি মার্কআপ ল্যাঙ্গুয়েজের মার্কআপ ট্যাগ সম্পর্কে কথা বলেছিলাম। আজকে আমরা ফরম্যাটিং ট্যাগ নিয়ে কথা বলবো। তো এই ফরম্যাটিং ট্যাগটা, HTML ফরম্যাটিং ট্যাগটা আসলে কি? তো HTML ফরম্যাটিং ট্যাগটা হচ্ছে যেই ট্যাগগুলো টেক্সট তথা লেখার উপর প্রয়োগ করা হয় সেই ট্যাগগুলোকে আমরা ফরম্যাটিং ট্যাগ বলবো। তাহলে ফরম্যাটিং ট্যাগটা হচ্ছে অ্যাপ্লাইড অন টেক্সট। এটা কার উপর? শুধুমাত্র লেখার উপর প্রয়োগ করা হয়। অ্যাপ্লাইড অন টেক্সট। তাহলে যে ট্যাগগুলো টেক্সটের উপর প্রয়োগ করা হয় সেই ট্যাগগুলোকে ফরম্যাটিং ট্যাগ বলে। যে ট্যাগগুলো টেক্সটের উপর প্রয়োগ করা হয় সেই ট্যাগগুলোকে ফরম্যাটিং ট্যাগ বলে। তাহলে ফরম্যাটিংটা কোথায় প্রয়োগ করা হয়? অ্যাপ্লাইড অন টেক্সট। এটা টেক্সটের উপর প্রয়োগ করা হয়। তো আমরা পর্যায়ক্রমে যেই ট্যাগগুলো, এগুলো আসলে সবগুলো হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। আরো অনেক ফরম্যাটিং ট্যাগ আছে, এর মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো আমাদের জন্য সেগুলো আমি এখানে লিখেছি। শুধুমাত্র HSC ICT স্টুডেন্টের জন্য যেগুলো ইম্পর্টেন্ট এখানে সেগুলো লেখা আছে। তো আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে এখন আলোচনা করব। তো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে হেডিং ট্যাগ। প্রথমে ট্যাগ হচ্ছে হেডিং ট্যাগ। তো যে কোনো লেখার টাইটেল ব্যবহারের ক্ষেত্রে, হেডিং দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু হেডিং ট্যাগটা ব্যবহার করতে পারি। এটা কিন্তু অনেক বড় ফন্ট প্রকাশ করে। আমরা যে কোনো টাইটেল লেখার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটু বড় করে লেখা আছে। তো এইরকম যদি আমরা কম্পিউটারের ওয়েব পেজগুলো আমরা যদি দেখতে বড় করে ওয়েব পেজগুলোকে আমরা যদি কোনো লেখাকে বড় করে দেখতে চাই বা হেডিং আকারে দেখতে চাই, তখন আমরা এই যে হেডিং ট্যাগ, তখন আমরা হেডিং ট্যাগটা ব্যবহার করতে পারি। তো হেডিং ট্যাগ ব্যবহার করার জন্য যে ট্যাগটা রয়েছে সেটা হচ্ছে এইটা H1 H1 ক্লোজ। তো এইটা হচ্ছে হেডিং ট্যাগ। তো এইরকম আমাদের H1 থেকে H6 পর্যন্ত মোট 6টা হেডিং ট্যাগ রয়েছে। তো এইটা একটা হেডিং ট্যাগ। এই H1 অবশ্যই হেডিং ট্যাগটা একটা কন্টেইনার ট্যাগ, যেখানে ওপেনিং এবং ক্লোজিং দুইটাই রয়েছে। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটাই রয়েছে। এবং এই H1 ট্যাগ যদি থাকে তাহলে সর্বোচ্চ হেডিং প্রকাশ করে এবং লেখার আকারটা অনেক বড় থাকে। সর্বোচ্চ হেডিং প্রকাশের জন্য আমরা H1 ট্যাগটা ব্যবহার করব। অবশ্যই আমরা এগুলা প্র্যাকটিক্যালি আমরা দেখব। অবশ্যই এই প্লেলিস্টে আপনারা প্র্যাকটিক্যালিও সবকিছু পাবেন। আমরা এখন আপাতত আমাদের যে ক্লাসগুলো চলছে এই ক্লাসগুলোর পর আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আমরা কিভাবে আসলে কাজগুলো আসলে করা হয়। তো H1 হচ্ছে সবচাইতে বড় ফন্ট নির্দেশ করার জন্য আমরা H1 ট্যাগ ব্যবহার করি। তো এইটা আমরা প্র্যাকটিক্যালি যখন কাজগুলো দেখব তখন আপনাদের আরো বেশি স্পষ্ট হবে। তো আমরা শীঘ্রই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা নিব। দেখেন H1 হচ্ছে সর্বোচ্চ বড়। এইরকম করে পর্যায়ক্রমে H6 পর্যন্ত, H1 থেকে H6 পর্যন্ত মোট 6টি হেডিং ট্যাগ রয়েছে, যেখানে যে কোনো আমরা একটা ব্যবহার করি। তবে সর্বোচ্চ বড় ফন্ট নির্দেশ করে H1। সর্বোচ্চ বড় টাইটেল নির্দেশ করার জন্য আমরা H1 ট্যাগটা ব্যবহার করতে পারি। এবং সবচেয়ে ছোট ফন্ট নির্দেশ করে বা ছোট টাইটেল নির্দেশ করে হচ্ছে H6 ট্যাগ। তো পর্যায়ক্রমে আমরা ট্যাগগুলো দেখে নিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি H1 থেকে H6 পর্যন্ত। এখানে H1টা হচ্ছে সর্বোচ্চ বড় টাইটেল লেখার জন্য আমরা ব্যবহার করব H1 ট্যাগটি, এবং সবচাইতে ছোট টাইটেল লেখার জন্য আমরা H6 ট্যাগটা ব্যবহার করব। এবং এটা অবশ্যই একটা কন্টেইনার ট্যাগ, যেটার ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকবে। এগুলো আমরা অবশ্যই প্র্যাকটিক্যালি দেখব এবং ক্লিয়ার ধারণা নেব। তাহলে হেডিং ট্যাগ টোটাল 6টি হেডিং ট্যাগ রয়েছে, যেটা সবচাইতে বড় ফন্ট নির্দেশ করে H1 এবং সবচাইতে ছোট ফন্ট নির্দেশ করে
H6। তো এইটা ছিল আমাদের HTML এর হেডিং ট্যাগ। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে এরপর যেটি আছে সেটি হচ্ছে ফন্ট ট্যাগ। তো ফন্ট ট্যাগ হচ্ছে যে আসলে এই লেখার আকার আকৃতি এবং রং কিরকম হবে এটার জন্য আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করি। ফন্ট ট্যাগ অবশ্যই একটা কন্টেইনার ট্যাগ। এইটা হচ্ছে একটা ফন্ট ট্যাগ। ফন্ট, এখানে আমরা অনেক কিছু দিতে পারি, যেটা ফন্ট ট্যাগ নিয়েই একটা আপনাদের জন্য পুরো একটা ক্লাস থাকবে। তো এই ক্লাসে আমি ফন্ট নিয়ে বেশি কথা বলছি না, কারণ ফন্ট ক্লাস নিয়ে পুরোই একটা আমি ক্লাস দেব। তো এখানে এর পরের ক্লাসটা আমি ফন্ট ক্লাস নিয়ে আপনাদের সময় দিব ইনশাআল্লাহ। তো ফন্ট হচ্ছে যেটা হচ্ছে বিভিন্ন আকার আকৃতি এবং কালার বা রং নির্ধারণ করবে, এই ফন্ট ট্যাগের সাহায্যে আমরা এটা করব। তো ফন্ট ট্যাগ নিয়ে আমি আর কথা বলছি না। এরপর হচ্ছে আমরা এরপর যেটা দেখছি সেটা হচ্ছে বোল্ড ট্যাগ। তো বোল্ড ট্যাগ হচ্ছে যে কোনো লেখাকে আমরা যদি একটু মোটা করে আমরা লিখতে চাই, অনেক ক্ষেত্রে আমরা লেখাকে কিন্তু একটু মোটা দেখলে আমাদের লেখাটা কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পায়। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু বোল্ড ট্যাগটা ব্যবহার করব। তাহলে আমরা বোল্ড ট্যাগের মধ্যে যেটা দিব সেই লেখাটা অবশ্যই একটু মোটা হবে, স্বাভাবিক লেখার চাইতে একটু মোটা হবে। তো বোল্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পি ট্যাগ। আসলে পি ট্যাগ, তো এইটা অবশ্যই একটা কন্টেইনার ট্যাগ। অবশ্যই আমরা এটাকে একটা কন্টেইনার ট্যাগ ধরতে পারি, কারণ হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং দুইটাই আছে। তো আমি যদি বি ট্যাগের মধ্যে কোনো একটা লেখা লিখি, যেমন হ্যালো লিখি, তাহলে অবশ্যই এই হ্যালো লেখাটা স্বাভাবিক লেখার চাইতে একটু বেশি মোটা দেখাবে। তাহলে এইরকম ভাবে আমরা যে কোনো লেখা, এই যে ডট ডট আমি দেই, তো এইটা হচ্ছে এখানে অবশ্যই আমরা এলিমেন্ট গুলো ব্যবহার করব, এখানে উপাদানগুলো ব্যবহার করব। তাহলে এই আউটপুটটা আমার ডিসপ্লেতে বা ওয়েব পেজে দেখা যাবে। তাহলে এই বি ট্যাগ ব্যবহার করার কারণে আমার হ্যালো লেখাটা তুলনামূলক বেশি, স্বাভাবিকের চাইতে বেশি মোটা দেখাবে। তো এটা ছিল আমাদের বোল্ড ট্যাগ। এরপর তাহলে আমরা হেডিং ট্যাগ দেখলাম, ফন্ট ট্যাগ দেখলাম এবং আমরা বোল্ড ট্যাগ দেখলাম। এরপর আমরা ইতালিক ট্যাগ নিয়ে কথা বলি। তো ইতালিক ট্যাগটি হচ্ছে যে আমাদের ইতালিক ফরম্যাট আমরা অনেকেই জানি যে সাধারণ লেখার চাইতে একটু বাঁকা হবে, লেখাটা একটু বাঁকা হবে, সেটাকে আমরা বলি ইতালিক ফরম্যাট। তো ইতালিক ফরম্যাটের জন্য এটা ইতালিকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইতালিক ট্যাগের আই। তো আমরা যদি কোনো লেখাকে আমরা যদি একটু বাঁকা করে লিখতে চাই, তাহলে অবশ্যই আমরা ইতালিক ট্যাগটা ইউজ করতে পারি। যেমন এখানে আমি আই ট্যাগের মধ্যে যদি আমরা এই হ্যালো লেখাটা লিখি, তাহলে অবশ্যই এই হ্যালো লেখাটা স্বাভাবিক যে রকম আছে সেটার চাইতে একটু বাঁকা ভাবে আমাদের ওয়েব পেজে দেখাবে। যেমন হয়তো বা আপনি এইটা মনে করেন, এইরকম ভাবে একটু বাঁকা মনে হবে। তো আমরা প্র্যাকটিক্যালি দেখলে আরো বুঝতে পারবো ক্লিয়ার। এইটা আমার পেজে লেখাটা এইরকম ভাবে একটু বাঁকা আকারে দেখাবে। তো এটা ছিল ইতালিকের ধারণা। তো আমরা ইতালিক শেষ করলাম। এরপর যেটা আছে সেটা হচ্ছে আন্ডারলাইন। তো আন্ডারলাইন মানে আমরা জানি যে অবশ্যই আন্ডারলাইন হলে আমাদের নিচে একটা লাইন দেখাবে, নিচে একটা লাইন হবে, লেখার নিচে একটা লাইন হবে, এটাই হচ্ছে আন্ডারলাইন। তো আমরা এই যে আন্ডারলাইন যদি আমরা ট্যাগ ব্যবহার করি, যে কোনো লেখাকে আমরা নিচে দাগ দেওয়ার জন্য বা আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা কিন্তু আন্ডারলাইন ট্যাগটা ইউজ করতে পারি। তো এইটার আন্ডারলাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউ ট্যাগ আমরা ব্যবহার করতে পারি। তো এইখানে যদি আমরা ইউ ট্যাগ ব্যবহার করি, তাহলে যে কোনো লেখা নিচে আন্ডারলাইন হবে। যে লেখাটা আমরা ইউ ট্যাগের মধ্যে লিখবো, সেই লেখাটা অবশ্যই আমাদের আন্ডারলাইন নিচে একটা দাগ আকারে দেখা যাবে। তো যদি হ্যালো লেখাটা আমরা ইউ ট্যাগের মধ্যে লিখি, তাহলে আমার এই হ্যালো লেখাটার নিচে আমরা যখন ওয়েব পেজে দেখবো লেখাটা, তখন অবশ্যই নিচে একটা আন্ডারলাইন হবে। তো এইভাবে করে আমরা আন্ডারলাইন ট্যাগ ইউজ করতে পারবো যদি কোনো লেখার নিচে আমরা আন্ডারলাইন দিতে চাই। তাহলে তো
তো তাহলে আমরা আন্ডারলাইনটা শেষ করলাম। তো এরপর আমরা স্মল ট্যাগ, স্মল মানে তো আমরা সবাই জানি যে স্মল মানে ছোট। তাহলে আমরা কোনো লেখাকে স্বাভাবিকের চাইতে যদি অনেক ছোট দেখতে চাই তাহলে আমরা কিন্তু স্মল ট্যাগটা ইউজ করতে পারি। তো স্মল ট্যাগের সংক্ষিপ্ত রূপ আসলে ব্যবহার করা হয় না, স্মলটাই লেখা হয়। এখানে স্মল দিয়ে আমি যদি ট্যাগটা ক্লোজ করি তাহলে অবশ্যই যে লেখাটা আমি এই যে এই এলিমেন্টের মধ্যে এই মধ্যখানে দেব সেই লেখাটা অবশ্যই স্বাভাবিক লেখার চাইতে ছোট হবে। যেমন এখানে স্মল লেখাটা আমি হ্যালোর মধ্যে আমি স্মল ট্যাগটা দিয়ে আমি ঘিরে দিলাম, তাহলে যখন আমার আউটপুট আসবে তখন এই হ্যালো লেখাটি স্বাভাবিকের চাইতে অনেক বেশি স্বাভাবিকের চাইতে ছোট আসবে। এই হ্যালো লেখাটা যখন আমরা পেজে আমাদের ওয়েব পেজগুলোতে দেখব তখন হ্যালো লেখাটি স্বাভাবিকের চাইতে ছোট আসবে। তো এইটা ছিল আমাদের HTML স্মল ট্যাগ। তো এরপর আমরা দেখব সুপারস্ক্রিপ্ট ট্যাগ। তো সুপারস্ক্রিপ্ট ট্যাগ হচ্ছে যে আমরা অনেক সময় হচ্ছে লেখাগুলোকে স্কোয়ার আকারে অনেক কিছু দেখতে পাই, বা স্বাভাবিকের চাইতে কোনো লেখার সাথে উপরে লেখাগুলো আছে এরকম যদি দেখি, যেমন আমরা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে a প্লাস বি হোল স্কয়ার এইরকম ভাবে এই যে এইরকম ভাবে উপরে দেই, তখন এইটা কিন্তু আসলে আমরা যদি ওয়েব পেজে লেখাটাকে এইরকম ভাবে উপরে নিতে চাই তাহলে কিন্তু আমরা সুপারস্ক্রিপ্ট একটা ব্যবহার করব। তো সুপারস্ক্রিপ্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সুপ। সুপারস্ক্রিপ্টের সংক্ষিপ্ত রূপ আমরা সুপ ব্যবহার করব। যে কোনো লেখাকে আমরা যদি উপরে নিতে চাই তাহলে আমরা অবশ্যই সুপ ট্যাগটি ব্যবহার করব, তাহলে লেখাটা উপরে চলে যাবে। তো সাপোজ মনে করেন যে আমরা যদি মনে করি যে a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b হোল কিউব, এই লেখাটা যদি আমরা ওয়েব পেজে দেখতে চাই তাহলে আমাকে কি ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে? তো সাপোজ এইটা তো নরমালি আছে, এটার জন্য আমাকে কোনো ট্যাগ ব্যবহার করতে হবে না। তো আমি কি করব, এটা অবশ্যই a প্লাস বি আমি লিখে নিব। তারপর 3টা দেখছি যে আমার সুপারস্ক্রিপ্ট আকারে আছে, তো এইটাকে উপরে নিতে হলে আমার যে ট্যাগটা ব্যবহার করতে হবে সুপ ট্যাগটা ব্যবহার করতে হবে। এবং কি উপরে আছে, 3 লেখাটা উপরে আছে, সো আমি সুপ ক্লোজ করে দিলাম। এরপর কি আমি দেখতে পাচ্ছি 3a স্কয়ার b আছে, তাহলে 3 আছে নরমাল অবস্থায় 3 নিলাম, a আছে নরমাল অবস্থায় a নিলাম, কিন্তু 2টা আছে সুপারস্ক্রিপ্ট আকারে, সো আমি এখানে সুপ ট্যাগ ব্যবহার করব। এবং কি আছে 2টা উপরে আছে, ওই জন্য 2টা আমি সুপের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমার কি আছে, তাহলে এই 2 লেখাটা কি হয়ে যাবে, উপরে চলে যাবে। এরপর আমার কি আছে 3a স্কয়ার b আছে, bটা থেকে গেল, bটা চলে আসবে অটোমেটিক্যালি, প্লাস আমি কি দেখছি 3a b এবং তারপরে একটা 2 আছে এবং এটা সুপারস্ক্রিপ্ট আকারে আছে, সো আবার আমি সুপ ট্যাগটা ব্যবহার করব এবং তার মধ্যে 2 নিব, সুপ ক্লোজ করব। আবার আমি কি আছে প্লাস আছে প্লাস দেব, বি আছে বি দিলাম, কিন্তু আবার 3টা কি আছে সুপারস্ক্রিপ্ট আকারে আছে, সো আমি এটাকে যেটা করতে পারি সেটা আবার সুপ নিব এবং 3 নিব এবং সুপ আমি ক্লোজ করব। তো এই রকম ভাবে আমি কিন্তু খুব সহজেই সুপারস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহারটা করে নিতে পারি। তো আমরা এই সুপারস্ক্রিপ্টটা এখন শেষ করলাম। তো এরপরে আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগটা নিয়ে আলোচনা করব। তো সাবস্ক্রিপ্ট ট্যাগটা হচ্ছে সুপারস্ক্রিপ্টের ঠিক বিপরীত, মানে সেটা উপরে ছিল সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টটা হচ্ছে নিচে থাকবে। যেমন আমরা অনেক ক্ষেত্রে আমরা H2 ব্যবহার করি বা H2SO4, ঠিক আছে, এইরকম ভাবে আমরা লিখি, দেখেন এটা কিন্তু নিচে আছে, এটা সাবস্ক্রিপ্ট আকারে এখানে আছে। তাহলে এরকম যদি আমরা সাবস্ক্রিপ্ট আকারে কিছু নিতে চাই,
নিচে নিতে চাই, তাহলে আমরা ওয়েব পেজে এভাবে প্রদর্শন করতে চাইলে আমাকে কিন্তু সাবট্যাগটি ব্যবহার করতে হবে। সাবস্ক্রিপ্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসইউবি, সাব। আর সুপারস্ক্রিপ্টের সংক্ষিপ্ত রূপ আমরা কি দেখেছিলাম? সুপ, এসইউপি, সুপ। তাহলে সুপারস্ক্রিপ্টের যেমন সুপ ছিল তেমন সাবস্ক্রিপ্টের সাব হবে। তো ট্যাগটা আসলে এরকম ভাবে আমরা লিখতে পারি যে এসইউবি সাব ডট 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 সাব ক্লোজ। তো এইটাকে আমরা প্রয়োগ কিভাবে করতে পারি? সাপোজ আমি যদি H2SO4 নিই, তাহলে আমি কি করতে পারি? তো আমার নর্মাল H আছে, H নিয়ে নিলাম, তারপর 2টা আমাকে দেখছি যে নিচে আছে, তাহলে কি করতে হবে? এটা অবশ্যই সাব নিব এবং 2 দিব। তাহলে আমার কি হবে? এইটা করার পর আমার আউটপুটটা কি আসবে? এইরকম ভাবে আমাকে দেখাবে, H2 এইভাবে দেখাবে। তারপর কি আছে? S আছে, O আছে, তাহলে এইরকম ভাবে চলে আসবে। কিন্তু 4টা আমার কি আছে? নিচে আছে। সো এইটার জন্য আমি আবার সাব 4 সাব ক্লোজ, তাহলে এই 4টা নিচে চলে আসবে। তো এইরকম ভাবে আমরা খুব সহজেই সাবস্ক্রিপ্ট ট্যাগটি ব্যবহার করতে পারি এবং এগুলো আসলে অনেক ইজি আমাদের জন্য। আমরা যদি এগুলো বুঝে করি তাহলে আমাদের জন্য কিন্তু অনেক ইজি হবে। তো এগুলা যেমন আমরা বোর্ডে দেখলাম, আমাদের কাছে যতটা ক্লিয়ার না হবে, আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি তাহলে আরো অনেক বেশি ক্লিয়ার হবে। সো আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল এই বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি কম্পিউটারে চলে যাব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।